তোমার ডিএলএড পার্ট 1 25 এবং 27 এর ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ডিএলএড পার্ট 1 এক্সাম 2026 কিন্তু হবে সেপ্টেম্বর মাসে। তোমরা কিন্তু সকলে জানো সে তার কিন্তু যে চাইল্ড স্টাডি যে চ্যাপ্টারটা বা যে বিষয়টা রয়েছে সেই চাইল্ড স্টাডি থেকে এমন মোস্ট ইম্পর্টেন্ট গুলো সাজেশন গুলো দেবো যেগুলো কিনা পরীক্ষার আগেই তোমাদের কমন বলে মনে হবে। আমি শুধু এটুকু অনুরোধ করবো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেবে, কারণ স্টেপ বাই 2 মার্ক 7 মার্ক 4 মার্কের প্রশ্ন সহ সাজেশন এবং তার সাথে উত্তরটাও যেহেতু দেখাবো তার জন্য অন্তত ভিডিওটা 11 থেকে 12 মিনিটের হবে। সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো যে ভিডিও স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর প্রশ্নটা ভাইরাল আমি এই কারণেই বলেছি, তার 1 নম্বর কারণ হলো এটাই যে এই প্রশ্নটা 2025 সাল থেকে শুরু করে গত 16 অর্থাৎ 2016 সাল 9 বছরের যে প্রশ্নপত্র লাস্ট ইয়ারের সেই 9 বছরের প্রশ্নপত্রগুলোকে ঘেটে মূল প্রশ্নগুলো মূল সাজেশনগুলো নিয়ে কিন্তু পিডিএফ ফাইলটা তৈরি করা হয়েছে। তার জন্যই কিন্তু আমি বলেছি যে মানে পরীক্ষা হওয়ার আগে প্রশ্ন তোমাদের হাতে। তো সরাসরি এখন সাজেশন দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে পিডিএফ ফাইল সেটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি চাইল্ড স্টাডি। এই চাইল্ড স্টাডি বিষয়টা কিন্তু খুবই একটা পুরো এবং খুবই হিউজ পরিমাণের কিন্তু একটা চ্যাপ্টার। তো তার জন্য এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করবো। তাছাড়া একটা বিষয় বলে দিয়েছিল, আমাদের থেকে বেশ 5টা সাবজেক্টের সাজেশন পাওয়া যায় ডিএলএড পার্ট 1 পার্ট 2 থেকে কিন্তু পাওয়া যায়। তোমরা তারা যারা নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। একটা বিষয় নিলে 99 টাকা আর অল সাবজেক্ট নিলে মাত্র 299 টাকা। তার সাথে পার সাবজেক্টে 500 করে এমসিকিউ থাকবে, বিভিন্ন আছে প্রশ্নপত্র, একটা ম্যাথ প্লাস বই ফ্রি থাকবে। তো চল জলদি যাও, যোগাযোগ করতে থাকো। দেখো প্রথম আমাদের যে চাইল্ড স্টাডি ডিএলএড পার্ট 1 এক্সাম চ্যাপ্টারটা রয়েছে সেখানে বিকাশের পরিপ্রেক্ষিত সমূহ। বিকাশের পরিপ্রেক্ষিত সমূহ এই যে ইউনিট বা এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো তোমরা করবে, যেগুলো না করলেই নয়, সেটা হলো যে বৃদ্ধি কাকে বলা হয়, বৃদ্ধির দুটো বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু প্রশ্ন সহ কিন্তু পুরো পিডিএফ ফাইলটা তৈরি করা আছে। আমি আবারও বলছি, যারা যোগাযোগ করতে চাও অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারো। তারপর তোমরা যেটা করবে যে বিকাশ কাকে বলা হয়, বিকাশের দুটো বৈশিষ্ট্য লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি উত্তর সহ পড়ে শোনাতে গেলে ভিডিওটা লং হবে, জাস্ট তোমাদের পিডিএফ ফাইলটা দেখাচ্ছি এবং তোমরা স্ক্রিনশট করে নাও। আর প্রশ্নগুলো তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে অন্ততপক্ষে এগুলো প্র্যাকটিস করে যাবে। বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিশুর বিকাশে বহুমাত্রিক বলা হয় কেন, শিশুর যে বিকাশ এটাকে বহুমাত্রিক আমরা কেন বলবো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বুঝো, যেটাকে জেডপিডি বলা হয়, এটাকে জোন অফ প্র্যাকটিশনাল ডিপার্টমেন্ট কাকে বলা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখতে পাচ্ছ খুব সুন্দর ছবি দেওয়া আছে, কারণ যাতে তোমরা বিষয়টা খুব সহজে বুঝতে পারো। তারপরে শিশু স্বাস্থ্যের উপর দারিদ্র্যের যে প্রভাব সেটা কিন্তু পড়তে পারে তোমাদের একটা 2 নম্বরের। তারপরে এখান থেকে যে প্রশ্নটা করবে সেটা হলো বিকাশের অন্তর্নিহিত পার্থক্য তোমাদের পড়তে পারে। নির্বৃত্তিবাদ কাকে বলা হয়, অর্থাৎ নির্বৃত্তিবাদের মূল বক্তব্যটা কি, এটা দিতে পারে। বিকাশের সংগীত নীতি লিখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিকাশকে ক্রমপুষ্টিমূলক বলা হয় কেন, অর্থাৎ কেন আমরা বিকাশকে ক্রমপুষ্টিমূলক বলবো, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এখান থেকে 7 এবং 16 নম্বরের যে প্রশ্নটা তোমাদের করতেই হবে, একটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের বৈশিষ্ট্য অথবা বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখতে পাচ্ছ এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানেও তার বিকাশের বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এইভাবে কিন্তু পুরো পিডিএফ ফাইলটা তৈরি করা রয়েছে এবং শেষে উপসংহার। যদি তুমি এভাবে মাস্টার প্ল্যান করে লিখতে পারো না, পরীক্ষার শিক্ষকদের দেখবে তিনি বলবে না সেটা সত্যি ব্রিলিয়ান্ট আছে। বিকাশে যে কোনো 5টি নীতি সম্পর্কে লিখতে বলেছে। ধারাবাহিকতার নীতি, তার সাথে রয়েছে ক্রমবিকাশের নীতি, ঠিক আছে। তারপরে সাধারণ থেকে বিকাশিত নীতি, মস্তকমূলক নীতি, নিকট দূত নীতি, এগুলো কিন্তু এখানে রয়েছে। তারপরে 2 নম্বর যে ইউনিটটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে শারীরিক চলন বিকাশ। শারীরিক চলন বিকাশ থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে চলন কাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলন বিকাশের কে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে তোমরা পড়ে রাখবে। তারপরে এখান থেকে করবে তোমরা পরিণব কাকে বলা হয়, তাকে পরিণামের দুটি বৈশিষ্ট্য লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখান থেকে তোমরা করবে শিখন পরিণামের দুটি গুরুত্ব আলোচনা করো। শিখন যে পরিণামের ব্যাপারটা রয়েছে এখান থেকে গুরুত্ব তোমাদের পড়তে পারে। এরপর প্রাক বিদ্যালয় শিশুদের যে কোনো দুটি সঞ্চালনমূলক বিকাশ লিখুন। প্রাক যে বিদ্যালয় সেখানে দুটো সঞ্চালনমূলক বিকাশ, যেমন হচ্ছে স্কুল সঞ্চালনমূলক বিকাশ, সুস্থ সঞ্চালনমূলক বিকাশ, এই এই ব্যাপারটা কিন্তু তোমাদের থাকে। তারপরে তোমার এখান থেকে করবে শিখন পরিণামের দুটি পার্থক্য, বিকাশগত প্রক্রিয়া দুটি নিয়ম উল্লেখ করতে বলেছে। হ্যাঁ, তারপরে সরাসরি তোমাদের 3 নম্বর যে যে সামাজিকীকরণ, সামাজিকীকরণ যে ইউনিট রয়েছে এখান থেকে 2 মার্কে যে প্রশ্ন করবে সামাজিকরণ কাকে বলা হয় তাকে, হ্যাঁ তার ভূমিকা দিতে হবে। সামাজিকরণের বৈশিষ্ট্য তোমরা এখান থেকে দিয়ে দিতে পারো, কারণ বৈশিষ্ট্য উদাহরণ যদি তোমরা দাও না তাহলে প্রশ্নটা যত নাম্বারে আসে না কেন তোমরা খুব একটা ভালো কিন্তু নাম্বার এখান থেকে তুলতে পারবে। শিশুর সামাজিকরণের পরিবারের ভূমিকা, এটা তোমাদের দুইও আসতে পারে, আবার কিন্তু তোমাদের অনেক সময় সাথেও দিয়ে দেয়, তার জন্য একটু বড় করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তারপরে যে ফ্র্যাডাইল ব্যক্তি বিকাশ উপাদানগুলি কি কি রয়েছে, ফ্র্যাডাইলের ব্যক্তি বিকাশের যে উপাদানগুলো, 3টে উপাদান, একটা হচ্ছে ইগো আর হচ্ছে সুপার ইগো। ফ্র্যাডাইলের মধ্যে মানসিক ক্রিয়ার কয়েকটি স্তর রয়েছে সেগুলো কিন্তু ব্যাখ্যা করতে বলে, 3টি স্তর, সচেতন মন, অচেতন আর অচেতন। এই বিষয়গুলো কিন্তু তোমরা এখান থেকে দেখবে। জেন্ডারের ভূমিকা বলতে পারো বা জেন্ডার রোল বলতে কি বোঝা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা কিভাবে প্রশ্নটা লিখবে, প্রথমে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন, ভূমিকা, সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে আর বৈশিষ্ট্য দেবে।
2 মার্কের প্রশ্ন যদি আসে না, আশা করি এখান থেকে দিয়ে 2 তোমরা পাবে। অস্তিত্ব বা সুপার ইগো বলতে কি বোঝায় এবং 2টি বৈশিষ্ট্য, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমি যদি প্রত্যেকটা প্রশ্ন এভাবে শোনাতে যাই না, তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। অলরেডি ইউনিট অনুযায়ী শুধুমাত্র প্রশ্নের সাজেশন আমি দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হলো যারা গ্রেড নোটটা কালেক্ট করতে চাইছো বা ভয় করছো গ্রেড নোটটার মধ্যে কি আছে না আছে, তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিওটা। সো তোমরা যারা পেন নোটটা কালেক্ট করতে চাইছো ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর করে দেওয়া আছে, যেটা তোমরা প্র্যাকটিস করলে আপকামিং যে এক্সাম তোমাদের রয়েছে, আশা করি এখান থেকেই তোমরা প্রায় 90% তোমরা কিন্তু কমন পাবে। যারা সারা বছর পড়োনি তাদের জন্য আবার পার সাবজেক্টে 500 করে এমসিকিউ থাকবে, যারা কম্বো প্যাকেজটা পুরোটা নেবে সো চটজলদি যাও আমার সাথে যোগাযোগ করতে থাকো এবং পিডিএফ ফাইলটা কালেক্ট করতে থাকো। তাহলেই কিন্তু আশা করি তোমাদের যে এক্সাম, সেই এক্সামটা খুবই কিন্তু ভালো হবে। আমি তোমাদের জাস্ট তোমাদের পিডিএফ ফাইলটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অ্যান্সার, প্রশ্ন সবটা কিন্তু গুছিয়ে দেওয়া আছে। ঠিক আছে? তারপরে তোমাদের সর্বশেষ যে চ্যাপ্টার রয়েছে মনোযোগ। এখান থেকে যে প্রশ্ন তোমাদের ১৬ নাম্বার করে মনোযোগ নির্ধারণগুলো আলোচনা করো, ব্যক্তিগত এবং বস্তুগত নির্ধারণ। এটাও কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে? তারপরে এখান থেকে মনোযোগের নির্ধারণে প্রায় ২ ভাগে ভাগ করা হয়। সেই প্রকারভেদটা দেবে। ঠিক আছে? সেই প্রকারভেদ সম্পর্কে কিছু দেবে। তাহলেই কিন্তু শেষে এবারে উপসংহার। দেন আমাদের প্রশ্নটা কিন্তু এখানেই সমাপ্ত করছে। তারপরে তারপরে আরেকটা কথা বলি, তোমরা যারা পেড নোটটা এখনো কালেক্ট করোনি, পেড নোটটা চটজলদি যাও। ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে থাকো। সো বাই। আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।